হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো আজকের ভিডিওতে আমি এএনএম জিএনএম রিলেটেড তোমরা যত কোয়েশ্চেন আমাকে এতদিন ধরে করেছো সমস্তটার অ্যান্সার দেবো এই একটা ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করবে। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমার পরিচয়টা একবার দিয়ে নিই। আমি বর্ণালী। আমি এএনএম ট্রেনিং করার পরে এখন জব করছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করো। চলো, আজকে হচ্ছে গুড ফ্রাইডে আর আমাদের সেন্টার বন্ধ, তো সেই জন্যই আজকে ভিডিওটা করতে পারছি। এখন রুমে আছি। তো চলো, তোমরা যে কোয়েশ্চেনগুলো করেছো সেই কোয়েশ্চেনগুলো আমি আগে পড়ে নেব। আর আজকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টটাতে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তোমাদের আর কী কী জানার আছে তোমরা কমেন্ট করতে পারো। তো সেখানেও তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো। তো চলো আগে সেটারই অ্যান্সার দিচ্ছি। প্রায় আমি মোটামুটি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন তোমাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, আমি সেই কোয়েশ্চেনগুলোরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো চলো, প্রথমেই যে কমেন্টটা তোমরা করছো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ বিষয় নিয়ে। দিদি, ফর্ম ফিল আপ কি এএনএমের জন্য আলাদা, জিএনএমের জন্য আলাদা করে করতে হবে? তো একটা পরীক্ষায় হবে, একটাই ফর্ম ফিল আপ হবে। তো এটাই প্রথম প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে গেছো। তো তোমরা অনেকে আমাকে সিলেবাসটা জিজ্ঞাসা করছো, দিদি কী পড়বো এক্সামের জন্য, কী পড়ে এক্সাম দেবো। সিলেবাস বলতে কিন্তু যেটা তোমরা সিলেবাস দেখেছো, আমি স্ক্রিনে দিয়ে দেবো না হলে, তো সেই সিলেবাসটা কিন্তু ক্লাস 9 এবং 10-এর ওপরই বেস করে হয়েছে। এখান থেকে তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স কিন্তু প্রচুর কমন পাবে। তো সমস্তটা কিন্তু ক্লাস 9 এবং 10-এর যে সিলেবাস তার উপরে। তাহলে এবার কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে তোমরা যে কোশ্চেনগুলো করেছো সেগুলোর অ্যান্সার দেবো। ফুড লাভ বলে কমেন্ট করেছে, এএনএমের জন্য মিনিমাম কত তুলতে হবে সেফ স্কোর, কত ওবিসি এর জন্য? তো এর আগের বছর যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিয়েছিল, তো তাদের মধ্যে অনেক বোন ছিল যারা আমার চ্যানেল দেখতো, আমার ভিডিওগুলো দেখতো। তো তাদের সঙ্গে আমার ইনস্টাগ্রামেও কথা হয়। তো তাদের কাছ থেকে আমার ইনফরমেশনটা পাওয়া, 65 থেকে 70-র মধ্যে তুলতে পারলে কিন্তু একটা চান্স আছে এএনএম পাওয়ার। কারণ এর আগের বছর যেটা হয়েছিল তার বেসিসে কিন্তু আমি এই কথাগুলো বললাম। এবছর হয়তো কাট আপ আছে, সেটা আরও হাই যেতে পারে, যেহেতু দেখতেই পারছো এএনএমের এত চাহিদা। আর তার ওপর আমাদের চাকরিটা ট্রেনিং করার 1.5 মাসের মধ্যে হয়ে গেছে এবং যারা জিএনএম বসে আছে তাদের কিন্তু এখনও হয়নি। তো সেই দিক থেকে দেখলেও কিন্তু এএনএমের যে চাহিদাটা সেটা কিন্তু আগের বছরের তুলনায় আমার মনে হয় এবছর আরও হাই কাট আপ যেতে পারে। আগের বছর অনুযায়ী 65 থেকে 70-এর মধ্যে তুললে কিন্তু একটা চান্স আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট একজন কমেন্ট করেছে, নামটা ইউজার আইডি বলে লেখা আছে। বলেছে যে দিদি, বলছি যে এএনএম জব হসপিটালে পাওয়া যায়? তো এর অ্যান্সারে বলবো না, এএনএম জব কিন্তু হসপিটালে পাওয়া যায় না। তুমি যখন ট্রেনিং করবে তখন কিন্তু ট্রেনিংটা হাসপাতাল এবং সেন্টার দু জায়গাতেই করতে হবে, কিন্তু জবটা কিন্তু সম্পূর্ণ গ্রামে সেন্টারে করবে। মানে যে হেলথ সেন্টারগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্র, সেখানে কিন্তু তুমি দিদিমণি হয়ে কাজ করবে। তো এএনএম জব কিন্তু হাসপাতালে হয় না। তো চলো নেক্সট কমেন্ট করা যাক। নেক্সট কমেন্ট করেছেন সোমা দেবনাথ, দিদিভাই তুমি যখন জয়েন করেছিলে তখন একজন ফার্স্ট এএনএম হিসাবে তুমি প্রতিদিন কি কি কাজ করবে সেটা তোমাকে কে বুঝিয়ে দিয়েছিল? প্লিজ এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিও দিদিভাই। তো বোনটা বলেছে যে আমি যখন জয়েন করলাম তখন আমাকে কে বলে দিয়েছিল যে আমাকে রোজ কি কি কাজ করতে হবে। স্যার, খুব একটা ভালো কোয়েশ্চেন। এটা অনেকেরই মনে কোয়েশ্চেন, যারা এবছর ট্রেনিং করে বেরোবে তারা তো জয়েন করবে। তো তাদের মনেও এই কোয়েশ্চেনটা আছে যে নতুন গিয়ে কী করবো। আমারও তো 1 মাস হতে চললো, আজকে 28 তারিখ, আর 2 দিন হলে 1 মাস হয়ে যাবে। প্রথমত আমার যে সেন্টার সেটা একদমই নতুন সেন্টার। নতুন বলতে হয়নি, কিন্তু একটা ভাড়া ঘরে আমার সেন্টারটা আপাতত চলছে আর নতুন করে হচ্ছে পাশে। তো সেক্ষেত্রে সেখানে কোনো ফার্স্ট এএনএম ছিল না, সেকেন্ড এএনএম দিদি ছিল। তো তিনি আমাকে সবটা এখন বলে দিচ্ছে, সোমবার থেকে শুরু করে আমাদের শনিবার পর্যন্ত কী কী কাজ করতে হয়, কী কী রেজিস্টার মেনটেন করতে হয়। সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত আমার কাজের শিডিউল কি, আমি নিজে হাতে এরপর থেকে সবটা করতে হবে। তো সেই জন্যই দিদি আমাকে এখন থেকে সবটা বুঝিয়ে দিচ্ছে। তো তোমার কোশ্চেনের অ্যান্সার এটাই। তো আমার সেন্টারে যেহেতু সেকেন্ড এএনএম দিদি আছে, তো তিনি আমাকে সবটা বুঝিয়ে দিচ্ছে। এছাড়া কিন্তু আমাদের কোনো ট্রেনিং জয়েন করার পর হয়নি, হওয়ার কথা আছে। তো দেখি কবে হচ্ছে। তো আপাতত কিন্তু সবটাই আমি সেকেন্ড এএনএম দিদির কাছ থেকে শিখছি। শোনা যাচ্ছে যে এর পরের মাস থেকে, এপ্রিল মাস থেকে নাকি সেকেন্ড এএনএম দিদিদের তুলে নেবে আর আমাদেরই সবটা একা করতে হবে। তো সেই জন্যই সবটা শেখার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন করেছে রিয়া সেন বলে একটা বোন, দিদি যদি আয়ের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি আমি ট্রেনিং করতে পারবো না? মানে আমার চোখে চশমা আছে, তাহলে কি ট্রেনিং করতে পারবো? প্লিজ রিপ্লাই দিদি। তো এই কোশ্চেনের অ্যান্সারে বলবো যে হ্যাঁ, তুমি অবশ্যই পারবে, এখানে কোনো প্রবলেম হবে না। সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে তোমার পাওয়ার কতটা আছে তার উপর। আমার পাশে যে থাকে অর্পিতা, সেও কিন্তু চশমা পরে আর সেও কিন্তু চাকরি করছে। তোমার জন্য কিন্তু একটা আইডিয়াল এটা। তো
পাওয়ার কতটা কী আছে সেটার ওপর। আর চশমা পরের জন্য যে চাকরি হবে না বা ট্রেনিং করতে পারবেন এরকম কোনো কিন্তু কথা নেই। তো কোনো অসুবিধা হবে না, তুমি ট্রেনিং করতে পারবে। তো চলো এবার নেক্সট কমেন্টে যাওয়া যাক। নেক্সট কমেন্ট করেছেন তৃষ্ণা প্রামাণিক। দিদি কীভাবে চয়েস ফিলিং কী করলে এএনএম এর চান্স পাবো, প্লিজ রিপ্লাই। তো তোমরা জানতে চেয়েছো যে এএনএম করতে চাও আর কী করে চয়েস ফিলিং করলে তোমরা চান্স পাবে। তো এই সম্পর্কে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও সেপারেট করে দিয়ে দেবো যখন তোমাদের এটা প্রয়োজন হবে তখন। আপাতত কিন্তু তোমাদের কোনো কাজ নেই, শুধু প্রিপারেশন নেওয়া ছাড়া। তো তোমাদের কিন্তু চয়েস ফিলিংটা এখন লাগছে না, তোমাদের এক্সাম হওয়ার পর কিন্তু সেই চয়েস ফিলিং যে ব্যাপারটা সেটা লাগবে। তো আমি ছোট্ট করে একবার বলে নিচ্ছি যে চয়েস ফিলিং সেটা কিন্তু এক্সামের পর হবে। সেখানে তুমি যদি শুধুমাত্র এএনএম কলেজগুলোর নাম দাও তাহলে কিন্তু তোমার জিএনএম আসার কোনো চান্সই নেই। তো কী করে চয়েস ফিলিং করবে সবটাই কিন্তু আমি সেপারেট করে ভিডিও দেবো যখন তোমাদের প্রয়োজন। এখন আপাতত বলে রাখি যে তুমি যদি শুধুমাত্র এএনএম করতে চাও তাহলে তোমাকে কিন্তু চয়েস ফিলিংয়ের সময় জিএনএম কোনো কলেজ বা ইনস্টিটিউটের নাম কিন্তু রাখা যাবে না, শুধুমাত্র এএনএম কলেজগুলোর নামই রাখতে হবে। নেক্সট কমেন্ট করেছে ফুডি মোড বলে একটা বোন। আচ্ছা, এএনএম কাউন্সেলিং কোথায় হয়? এএনএম কাউন্সেলিং যে প্রসেস সেটা সম্পূর্ণটাই কিন্তু অনলাইন প্রসেস, সবটা কিন্তু অনলাইনে হবে। আর লাস্টে 3টে কাউন্সেলিং হওয়ার পর, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড আর থার্ড হওয়ার পর একটা স্পট কাউন্সেলিং বলে হয়। সেই স্পট কাউন্সেলিং হয়, সেখানে একটা জায়গার নাম বলে দেয়, সেখানে গিয়ে সবাইকে উপস্থিত হতে হয়। প্রীতি সরকার বলে একজন কমেন্ট করেছে, বর্ণালীদি একটাই কোশ্চেন, কেউ যদি প্রাইভেট কলেজ থেকে জিএনএম কমপ্লিট করে তার গভর্নমেন্ট জব পাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, প্লিজ একটু জানিও। আর সিএইচও করা যাবে কি না সেটাও বলো। তো প্রথম যে কমেন্টটা করেছো যে প্রাইভেট কলেজ থেকে জিএনএম করার পরে তোমার জব হবে কি না, তো সেক্ষেত্রে আমি বলবো একদম 100% চান্স আছে তোমার চাকরি পাওয়ার, কারণ এবছর অনেকে পেয়েছে। আমি যেখানে ট্রেনিং করেছিলাম বোলপুর এসডি হাসপাতাল, সেখানে কিন্তু ট্রেনিং চলা অবস্থায় আমাদের দিদিরা জয়েন করেছিল। তো তাদের মধ্যে আমি দুজনকে পেয়েছিলাম যারা ব্যাঙ্গালোর থেকে ট্রেনিং করে এসেছে, ব্যাঙ্গালোর থেকে নার্সিং ট্রেনিং করে এসেছে, এবং আমাদের যে সরকারি হাসপাতাল বোলপুরের আছে সেখানে কিন্তু জব তারা পেয়ে গেছিলো। আমরা তখন ট্রেনিং করছিলাম, এএনএম সেকেন্ড ইয়ার ছিলাম। সেখান থেকে আমি তোমাকে এটা বলতে পারি যে হ্যাঁ, তোমরা যদি প্রাইভেট কলেজ থেকেও জিএনএম পাস করে থাকো তাহলে তোমাদের জব হবে, কারণ আমার নিজের চোখে দেখা আমাদের গভর্নমেন্ট হাসপাতালে তারা কিন্তু জয়েন করেছিল। তো এরপরে আমাকে একজন কমেন্ট করেছে, সেটা হচ্ছে কাঞ্চন এসকে বলে, দিদি কোন কোন বুকগুলো তুমি পড়তে আমাদের জানাও। তো এই টপিকে আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনে দেখতে পাবে তোমরা। তো ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নেবে। আর আমি শর্টে একবার বলে নিচ্ছি, আমি কিন্তু ক্লাস 9 এবং 10-এর বুক ছাড়া আর কোনো বুক পড়িনি, একটা শুধু গাইড বুক কিনেছিলাম এএনএম জিএনএমের জন্য। তো সমস্তটা তোমরা নিচের ভিডিওতে পেয়ে যাবে, লিঙ্কে একবার ক্লিক করে দেখে নেবে। তো চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। এখানেও ইউজার আইডি বলে দেওয়া আছে, কোনো নাম শো হচ্ছে না। কি এএনএম নার্সিংয়ে ভর্তি হলে কি হোস্টেল বা বাড়ি ভাড়া নিয়ে থাকতেই হবে? থাকাটা কি ম্যান্ডেটরি, মানে নিজের বাড়ি থেকে করা যাবে না? তো এই টপিকে আমার অনেক ভিডিও করা আছে ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু আমি শর্টে বলে দিচ্ছি। কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয় যে তোমাকে হোস্টেলেই থাকতে হবে, বাড়ি থাকলে ট্রেনিং করা যাবে না, এমন কোনো ব্যাপার নেই। তুমি হোস্টেলে থাকতে পারো যদি হোস্টেলের ফ্যাসিলিটি থাকে, আর তোমার বাড়ি যদি কাছে হয় তুমি কেন হোস্টেলে থাকতে যাবে, তুমি অবশ্যই বাড়ি থেকেই করতে পারবে। তো এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে হোস্টেলে থেকেই ট্রেনিংটা করতে হবে, বাড়ি কাছে হলে অবশ্যই বাড়ি থেকে করবে, কেন হোস্টেলে থাকতে যাবে। তো এটাই তোমার অ্যান্সার। তো চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। এরপরে অর্পিতা বলে একজন কমেন্ট করেছে, দিদি এএনএমে কি আমি আমার পোস্টিং চয়েস করতে পারবো? না, একদমই না। তোমার তো পোস্টিংটা কিন্তু একেবারেই আমাদের কারো হাতে নেই কি। আর পোস্টিংটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে তোমার কোন ডিস্ট্রিক্টে চান্স পাচ্ছ, সেই ডিস্ট্রিক্টের সিওমই স্যার তোমাকে কোন ব্লকের আন্ডারে দিচ্ছে, তো সম্পূর্ণটাই সিওমই স্যারের হাতে। আর পোস্টিং রিলেটেড আমাদের কী করে পোস্টিং হলো, কী বেসিসে হলো, সম্পূর্ণ একটা ভিডিও আমি সেপারেট করে পোস্ট করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তো তখন তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে পোস্টিং রিলেটেড যা কোয়েশ্চেন আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। প্রীতি পাল বলে একজন কমেন্ট করেছে, আর ম্যাথের সিলেবাসটা যদি বলে দাও সুবিধা হয়। তো আমার একটা ভিডিও আমি করে রেখেছি অলরেডি, নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নেবে। আমি সমস্তটা বলেছি, ম্যাথ কী করে পড়েছি, আমি সিলেবাস কী করে কমপ্লিট করেছি, তো তোমরা একবার দেখে নিও প্লিজ। আমি যেখানে টিউশন পড়তাম সেখানে কিন্তু দাদা ছিল একটা, সেই দাদাটা আমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেনে এমসিকিউ কী করে অ্যান্সার বের করা যায় সেই ট্রিক্সগুলো আমাদের শিখিয়েছিল, সেটার জন্য অনেকটা হেল্প হয়েছে। তো নেক্সট কমেন্ট এরপরে বলছে বর্ণালী বাউরি বলে আমার নামে নাম। তো চলো, দিদি আমি এই বছর এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবো। দিদি আমি এসসি, আমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য কত নাম্বার লাগবে একটু বলো প্লিজ দিদি, আমি এএনএম করতে চাই, শুধু এএনএম।
তো এর আগে আমি যেটা বললাম সেটা কিন্তু ওবিসিদের জন্য বা জেনারেল সবার জন্য বললাম যে 70 একটা 70 নাম্বার। বাট এর আগের বছর একটা বোন এএনএম পেয়েছে, তার নাম্বার ছিল 61 আর সে এসসি ছিল। তো 61 নাম্বারে কিন্তু এর আগের বছর একটা বোন এএনএম পেয়েছে আমার দেখা। তো এটাই অ্যান্সার তোমার। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, বর্ণালী বাউরি আরও কমেন্ট করেছে একটা, দিদি ক্যাটাগরি র্যাঙ্ক জিএমআর র্যাঙ্কগুলো নিয়ে ভিডিও দাও, এইগুলো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে দিদি। আচ্ছা, তো আমি এখানেই বলে দিচ্ছি তোমাদেরকে। তো জিএমআর র্যাঙ্ক এবং যে ক্যাটাগরি র্যাঙ্ক সেটা কিন্তু দুটো আলাদা হয়। তো জিএমআর র্যাঙ্কটা হচ্ছে যতজন এক্সাম দিয়েছে তার মধ্যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার কত নাম্বারে তুমি আছো সেটা বুঝতে পারবে। আমাদের ক্যাটাগরি র্যাঙ্ক সেটা হচ্ছে তোমার কাস্টে যারা এক্সাম দিয়েছে তাদের মধ্যে তুমি কত নাম্বারে আছো এইটা জানতে পারবে। শুধু বলবো যে জিএমআরের থেকে কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কটা যদি কারো থাকে তাহলে সেটা দেখা হয়, আর সেটাতে চান্স অনেকটা বেশি পাওয়ার। তো এটাই অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বৈশাখী বর্মন বলে একজন আমাকে কমেন্ট করেছে একটা বোন, যে দিদি ভাই ফার্স্ট এএনএম আর সেকেন্ড এএনএমটা কী? তো সেকেন্ড এএনএম কি সেটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর ফার্স্ট এএনএম কি তোমরা তো আপাতত এখন জেনেই গেছো। তো এইটুকুনি বলি যে সেকেন্ড এএনএম কিন্তু এক্সাম দিয়ে তাদেরকে সিলেক্ট করা হয় না, সেটা পুরোটাই পঞ্চায়েতের ওপর নির্ভর করছে। আর ফার্স্ট এএনএম কিন্তু সেটা কিন্তু এক্সাম দিয়ে সিলেক্ট করা হয়। আর যদি তোমরা স্যালারির কথা বলো, স্যালারিও কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। আর কাজের কথা বললে সম্পূর্ণ কাজটাই কিন্তু একই রকম হয়, শুধু যেদিন এএনএমের ফার্স্ট এএনএমের হোম ভিজিট থাকে সেদিন সেকেন্ড এএনএমের ক্লিনিকে থাকে, মানে সেন্টারে ডিউটি থাকে। আর যেদিন সেকেন্ড এএনএমদের বাড়ি পরিদর্শন করতে হয় সেদিন কিন্তু ফার্স্ট এএনএম সেন্টারে থাকে। হচ্ছে হলুদ শাড়ি সেকেন্ড এএনএম, আর ফার্স্ট এএনএম হচ্ছে পিঙ্ক শাড়ি। সেকেন্ড এএনএম কিন্তু আগে থেকেই জানতে পারি তাদের পোস্টিংটা কোথায় হবে, এটা কিন্তু খুব একটা ভালো দিক। আর আমরা যখন ফার্স্ট এএনএম আমরা জানতে পারি না আমাদের পোস্টিংটা কোথায় হবে। তো আরও যদি সেকেন্ড এএনএম সম্পর্কে ডিটেলসে ভিডিও চাও বা দেখতে চাও তো লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো যাদের ইন্টারেস্ট আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো 23-24 ব্যাচ কি জব হবে বলো প্লিজ। আচ্ছা, তো আমাদের 1600 জন, আমরা কিন্তু 1680 জন ছিলাম, তার মধ্যে কিছু জন এক্সাম দিয়েছিল না বা ট্রেনিং ছেড়ে চলে গিয়েছিল। তো তারপরেও আমরা 1600 সামথিং কত ছিলাম। তো সমস্ত সবার কিন্তু একসঙ্গে আমাদের পোস্টিং হয়েছে এত জনের, এবং তারপরেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। যেমন ধরো পূর্ব বর্ধমানে আমাদের দক্ষিণ দিনাজপুরে সবাইকে ফেলেছে, প্লাস মালদার সবাইকে এইখানে দিয়েছে। তো তারপরেও যখন আমরা পূর্ব বর্ধমানের সিওমএইচ অফিসে গিয়েছিলাম তখন কিন্তু স্যার আমাদের বলেছিলেন যে তাদের মেয়ে দরকার, মানে তাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ফার্স্ট এএনএমের দরকার ধরো 100%, সেখান থেকে তারা পেয়েছে 70%, মানে 30% তাদের এখনও প্রয়োজন, এখনও নিড আছে। এবং এটা শুধু পূর্ব বর্ধমানের কথা বললাম, এরকম কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আরও অনেক ভ্যাকেন্সি আছে ফার্স্ট এএনএমের। তো ট্রেনিং যখন করছো জবটা হবে, এটা আমি তোমাদের বরাবর বলে আসি, আর এখনও বলবো আর ভবিষ্যতেও বলবো। প্রীতিপাল আবার কমেন্ট করেছে, দিদি যেহেতু তুমি এক্সাম দিয়ে জব পেয়েছো তাই একটা কোয়েশ্চেন, একটা রিকোয়েস্ট, যে তুমি কোন কোন চ্যাপ্টারটা বেশি ফোকাস করেছিলে যদি বলো তো সুবিধা হয়। তো এই কোয়েশ্চেনটা অনেকে আমাকে করেছে যে পড়া নিয়ে বা কোন চ্যাপ্টার আমি পড়েছিলাম। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিও, তোমরা একবার প্লিজ গিয়ে চেক আউট করো। ওখানে আমি সমস্তটা বলেছি, আমি কী করে পড়েছি আর কি বই পড়েছি, আমি টিউশন নিয়েছিলাম কি না, তো সমস্তটা বলা আছে, প্লিজ তোমরা একবার গিয়ে চেক আউট করো। নাইমা খাতুন বলে একটা বোন আমাকে কমেন্ট করেছে, এএনএমদের কি গ্রামে ডিউটি করতে হয়, কদিন করতে হয়? তো কদিন বলতে ব্যাপারটা বুঝলাম না বোন। এএনএমদের কিন্তু প্রপার গ্রামেই আমাদের ডিউটি, আমাদের কিন্তু হাসপাতালে ডিউটি হয় না। তো আমাদের কিন্তু বরাবরই গ্রামে ডিউটি করতে হবে। কতদিন মানে বুঝলাম না, আমাদের কিন্তু গ্রামেই ডিউটি করতে হবে আর সেন্টারগুলোতে। তো এএনএম ডিউটি মানেই গ্রামে ডিউটি, এটা তুমি মাস্ট ধরে রাখো। কতদিনের কোনো খেল নেই, সারা জীবন গ্রামে ডিউটি করতে হবে। তো এরপরে চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। তো এরপরে একজন কমেন্ট করেছে তোমার নাম্বার দাও, একটু দরকার ছিল। আর ছেলে কমেন্ট করেছে, এটা তো আমি কখনোই নাম্বারটা দেবো না, বোন হলে আমি বলতাম আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো। তো তো এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। তো এরপরে একজন কমেন্ট করেছে XYZ বলে কিছু একটা নাম আইডিটার। তো কমেন্ট করছে, দিদি এএনএমের ট্রেনিং কমপ্লিট করলে কি জব একদম সিকিওর? আর এএনএমদের স্যালারি কেমন, হাইয়েস্ট কত হতে পারে স্যালারি? তো এএনএমদের ট্রেনিং করার পর জব শিওর কিনা এটা তোমরা আমার চ্যানেলটা দেখলে তোমরা একদম বুঝতে পারবে। আর আমাকে দেখলে অবশ্যই তোমাদের শিওরিটি চলে আসবে, কারণ তোমরা যদি না জানো তো আমি আবার জানিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু ট্রেনিং করা 1.5 মাসের মধ্যে জবটা হয়েছে। তো 1.5 মাসের মধ্যে চাকরি ট্রেনিং করার পর, তাহলে তোমরা ভাবো কতটা চান্স আছে চাকরির। আর কিছু বললাম না। আর স্যালারির কথা বলছো, স্যালারি কেমন? তো স্যালারি তো এখনও পাইনি ফার্স্ট মাসের, তো 2 তারিখে পেয়ে যাবো।
আর কত পাচ্ছি অবশ্যই জানাবো, আর মেসেজটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখবে। অনেক এক্সাইটেড তোমরাও আমার সঙ্গে। আর তারপরে কমেন্ট করেছে একজন যে হাইয়েস্ট কত হতে পারে, সেটা আমার জানা নেই। জানতে পারবে আমার চ্যানেলে যদি হাতে যুক্ত থাকলে অবশ্যই জানতে পারবে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। চলো সাবস্ক্রাইব করে রাখো। চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। তো এরপরের বর্ষা বলে একজন কমেন্ট করেছে, দিদি আমার প্রশ্ন নিয়েও, আমার নাম বর্ষা, আমি এইবার এনএম এন্ট্রান্স এক্সাম দেবো, একটু বলো না ম্যাথ কোন কোন চ্যাপ্টার দিয়ে বেশি কোশ্চেন আসে, আর জিকের জন্য কি কি ফলো করব। তো জিকের জন্য কি কি ফলো করবে এটা বলতে তো বলা কিছুই যাচ্ছে না, কারণ জিকে তোমরা কমন পাবে না, এটা শিওর। তো আমি যেটা তোমাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে লাইফ সায়েন্সের ওপর বেশি ফোকাস দাও, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কারণ এগুলো কিন্তু বাইরে থেকে আসবে না, এই বুকগুলো আছে টেক্সট বুক, সেখান থেকেই আসবে। তাই ম্যাথ, জিকে এইসব না করে শুধুমাত্র যদি তোমরা লাইফ সায়েন্সে ভালো নাম্বার ক্যারি করতে পারো তাহলে কিন্তু চান্স হয়ে যাবে। তোমরা এটা কেন বুঝছো না, অনেকে আমাকে কমেন্ট করছো। তো নিচের যে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা তোমরা একবার দেখে এসো, আমি সমস্তটা বলেছি, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বলবো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে একটু বেশি করে জোর দিতে, কারণ সেগুলো তোমরা কমন পাবেই, কারণ সেগুলো বইয়ের বাইরে আসবে না। তো আমার যে কমিউনিটি পোস্টটা করেছিলাম সেখানে তোমরা এই কোয়েশ্চেনগুলো জানতে চেয়েছো। চলো মোটামুটি এই কোয়েশ্চেনগুলোরই অ্যান্সার দেওয়ার ছিল, তোমরা অনেকে আমাকে মেসেজ করছিলে, আর ইনস্টাগ্রামে প্রচুর মেসেজ করে রেখেছো, আমি এখনও রিপ্লাই দিতে পারিনি, আমি টাইম করে অবশ্যই সবাইকে রিপ্লাই দেবো। তো চলো, আর যারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো 2024 এক্সাম দেওয়ার জন্য, তাদের জন্য বলবো যে তোমরা এখন আর কি করে চয়েস ফিলিং করবো এইসব না ভেবে তোমরা শুধু প্রিপারেশানটা নাও, আর কখন চয়েস ফিলিং করতে হবে, কী করতে হবে সমস্ত ভিডিও আমি দেবো। শুধুমাত্র এখন প্রিপারেশান নাও, তোমাদের কিন্তু এর বাইরে এখন আর কোনো কাজ নেই যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে, কারণ এরপরে একটা ডেট বেরোবে, তখন তোমরা অ্যাডমিট কার্ড পাবে, ওটাই কাজ একমাত্র, আর তারপরে এক্সাম দেওয়া, আর মাঝখানে কিন্তু কোনো প্রসেস নেই এই পরীক্ষার জন্য। তো সেই সব না ভেবে শুধু প্রিপারেশন নাও, আর তারপরে এক্সাম যখন হয়ে যাবে তারপর কিন্তু অনেক কাজ আছে, কাউন্সেলিং করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস ফিলিং আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, প্রচুর জিনিস আছে, তখন মাথা কামাবে। এখন শুধু প্রিপারেশন নাও, এটাই বলবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নতুন অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তারা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।